আজকে আমরা WBSLSTর এডুকেশনের সিলেবাসের ইউনিট 7-এর সাব ইউনিট বি নিয়ে আলোচনা করব। ইউনিট 7-এ রয়েছে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এবং ইম্প্যাক্ট অফ প্রিন্ট মিডিয়া অন এডুকেশন। সাব ইউনিট এ নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অথবা কমেন্ট বক্সেও লিঙ্ক পেয়ে যাবে, তারা দেখে নাও বা এই সেশনের পরে এটা দেখার পরে দেখে নেবে। সাব ইউনিট বিতে রয়েছে ইম্প্যাক্ট অফ প্রিন্ট মিডিয়া অন এডুকেশন, তার মধ্যে নানা রকম মাস মিডিয়াও রয়েছে। তো সেগুলো সম্পর্কে আজকে আমরা জানব। আজকে আমরা সেখান থেকে যা যা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে এবং বিভিন্ন ইনফরমেশানগুলো জানার চেষ্টা করব। যেমনটা তোমরা জানো, আমরা এখানে শুধুমাত্র প্রশ্ন উত্তর আলোচনা করি না, তার সাথে সাথে যে উত্তরটা ঠিক হলো সেটা কেন ঠিক হলো, যে উত্তরগুলো ভুল হলো কেন ভুল হলো, অর্থাৎ একটা ওভারঅল ডিটেলস ইনফরমেশান নেওয়ার চেষ্টা করি, যাতে এই রিলেটেড অন্যান্য প্রশ্ন আসলেও আমরা ঠিক করতে পারি। তো সেটাই আজকে আমরা করব। এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি, নতুন ভিডিও দেখছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশানের যে বেল আইকন সেটাতে প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিও দিলে আমি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। না হলে তোমরা বুঝতে পারবে না, তোমাদের মিস হয়ে যাবে। আর তোমরা অবশ্যই যার যা বলার কমেন্টে বলে দিও, আমি সেগুলো দেখব এবং নিশ্চয়ই সেগুলোর থেকে শেখার চেষ্টা করব বা তোমাদের চাহিদা বুঝবো। আর যাক, তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আর যাদের বা তোমাদের বন্ধুবান্ধবরা যারা প্রিপারেশান নিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক। নমস্কার, এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই। আজকের প্রথম প্রশ্ন, শিক্ষায় মাল্টিমিডিয়া ব্যবহারের প্রধান উদ্দেশ্য কী? শিক্ষকের পাঠদান সহজ করা, শিক্ষার্থীর মনোযোগের সময়কাল কমানো, জটিল বিষয়বস্তুকে আনন্দদায়ক ও স্পষ্ট করা, কেবল বিনোদন প্রদান করা। শিক্ষায় মাল্টিমিডিয়া ব্যবহারের প্রধান উদ্দেশ্য কী? শিক্ষকের পাঠদান সহজ করা, শিক্ষার্থীর মনোযোগের সময়কাল কমানো, জটিল বিষয়বস্তুকে আনন্দদায়ক ও স্পষ্ট করা, কেবল বিনোদনের প্রদান করা। কোনটা ঠিক? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো জটিল বিষয়বস্তুকে আনন্দদায়ক ও স্পষ্ট করা। তার কারণ মাল্টিমিডিয়া যেমন ভিডিও, অ্যানিমেশন ও অডিও ব্যবহার করে এমনভাবে শেখানো হয় যাতে শিক্ষার্থীদের কাছে জটিল ধারণাগুলো সহজ ও আকর্ষণীয় মনে হয়। এর ফলে শিক্ষার্থীরা আনন্দদায়ক উপায়ে বিষয়বস্তু বুঝতে পারে। ABD এই অপশানগুলো ভুল। তার কারণ শিক্ষকের পাঠদান সহজ করা মাল্টিমিডিয়ার একটি সুবিধা হলেও এটি প্রধান উদ্দেশ্য নয়। মনোযোগের সময়কাল কমানো। বিতে ছিল মাল্টিমিডিয়া একটি সম্ভাব্য খারাপ দিক, উদ্দেশ্য নয়, শুধু বিনোদন প্রদান করা। আর ডি অপশানও ভুল। তার কারণ শিক্ষার মূল লক্ষ্যকে ব্যাহত করে এটা। তো দেখে নিই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হলো, কোঠারি কমিশন শিক্ষায় গণমাধ্যমকে কিভাবে সংজ্ঞায়িত করেছিল? কেবল একটি বিনোদনমূলক মাধ্যম, একটি ব্যয়বহুল ও অপ্রয়োজনীয় প্রযুক্তি, শিক্ষা ও উন্নয়নের একটি শক্তিশালী হাতিয়ার, কেবল দূরশিক্ষার জন্য একটি বিকল্প। কোনটা ঠিক? কোঠারি কমিশন শিক্ষায় গণমাধ্যমকে কিভাবে সংজ্ঞায়িত করেছিল? সঠিক উত্তর হলো শিক্ষা ও উন্নয়নের একটি শক্তিশালী হাতিয়ার। কোঠারি কমিশনই প্রথম কমিশন যারা স্পষ্টভাবে সুপারিশ করেছিলেন যে শিক্ষায় আধুনিক গণমাধ্যম যেমন রেডিও ও টেলিভিশন ব্যবহার করে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য অর্জন করা সম্ভব। তারা এটিকে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে উল্লেখ করেছিলেন, তাই এটাই সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নিই। তথ্য সাক্ষরতা বলতে কী বোঝানো হয়? শুধু তথ্য সংগ্রহ করার ক্ষমতা, কেবল ডিজিটাল ডিভাইস ব্যবহার করার দক্ষতা, তথ্যের উৎস ও নির্ভরযোগ্যতা যাচাই করার ক্ষমতা, দ্রুত তথ্য পড়ার ক্ষমতা। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো তথ্যের উৎস ও নির্ভরযোগ্যতা যাচাই করার ক্ষমতা। তার কারণ তথ্য সাক্ষরতার মূল ধারণা হলো শুধু তথ্য খুঁজে বের করা নয়, বরং সেই তথ্যের সত্যতা, প্রাসঙ্গিকতা এবং বিশ্বাসযোগ্যতা যাচাই করতে পারা। গণমাধ্যমের যুগে এটি একটি অপরিহার্য দক্ষতা। পরবর্তী প্রশ্ন দেখে নিই। পরবর্তী প্রশ্ন হলো, ভারতে শিক্ষার জন্য স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট প্রকল্পটি কোন সালে শুরু হয়েছিল? 1975 থেকে 76, 1969 থেকে 70, 1984 থেকে 85, 1990 থেকে 91। কোনটা ঠিক? সঠিক উত্তর কী হবে বলো? ভারতে শিক্ষার জন্য স্যাটেলাইট ইনস্ট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট প্রকল্পটি কোন সালে শুরু হয়েছিল? তোমরা পারলে খাতা পেন নিয়ে নোট করে রাখতে পারো, তাহলে আরও সুবিধা পাবে, পরে রিভিশন করতে পারবে, অথবা বারবার ভিডিওটা দেখতে পারো।
ভিডিও থেকে এক্সপ্লেনেশনগুলোর থেকে কিছু নোট নেওয়ার থাকলে নিয়ে নিতে পারো। দেখে নিই এর সঠিক উত্তর। সঠিক উত্তর হলো অপশান এ, 1975 থেকে 76। এসআইটি প্রকল্পটি 1975 সালের আগস্ট থেকে 1976 সালের জুলাই মাস পর্যন্ত চলেছিল। এটি গ্রামীণ ভারতের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচারের একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। 1969 থেকে 70 সালে ইসরো প্রতিষ্ঠিত হয়, কিন্তু এসআইটি শুরু হয়নি। 1984 সালে কান্ট্রি ওয়াইড ক্লাসরুম শুরু হয়। 1990-এর দশকে দূরশিক্ষার আরও ব্যাপক বিস্তার ঘটে। তো এই ইনফরমেশানগুলো তোমরা কিন্তু জানতে পারছো, এখান থেকেও প্রশ্ন আসতে পারে, তো এগুলো নোট করে নেবে। পরের প্রশ্ন, শিক্ষায় রেডিও ব্যবহারের একটি প্রধান শিক্ষাগত সুবিধা কী? এটি ভিজুয়াল উদ্দীপনা প্রদান করে, এটি শিক্ষার্থীদের কল্পনা শক্তি বৃদ্ধি করে, এটি ব্যয়বহুল নয়, এটি শিক্ষক শিক্ষার্থীর মধ্যে মিথস্ক্রিয়া বাড়ায়। কোনটা ঠিক? শিক্ষায় রেডিও ব্যবহারের একটি প্রধান শিক্ষাগত সুবিধা কী? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো এটি শিক্ষার্থীদের কল্পনা শক্তি বৃদ্ধি করে। রেডিও শুধুমাত্র অডিও ভিত্তিক হওয়ায় শিক্ষার্থীরা শোনা বিষয়বস্তু নিজের মনে কল্পনা করতে বাধ্য হয়। এর ফলে তাদের সৃজনশীলতা ও কল্পনা শক্তির বিকাশ ঘটে। পরের প্রশ্ন, কোনটি প্রিন্ট মিডিয়ার অন্তর্ভুক্ত নয়? পাঠ্যপুস্তক, ম্যাগাজিন, শিক্ষামূলক চলচ্চিত্র, সংবাদপত্র। কোনটি প্রিন্ট মিডিয়ার অন্তর্ভুক্ত নয়? খুব সোজা, সঠিক উত্তর হলো শিক্ষামূলক চলচ্চিত্র। শিক্ষামূলক চলচ্চিত্র হলো একটি ইলেকট্রনিক বা ভিজুয়াল মিডিয়া, যা প্রিন্ট মিডিয়ার থেকে সম্পূর্ণ ভিন্ন। পরের প্রশ্ন, কোন কমিশন শিক্ষায় রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রের মতো গণমাধ্যমের ব্যবহারের জন্য একটি জাতীয় কমিটি গঠনের সুপারিশ করেছিলেন? রাধাকৃষ্ণন কমিশন, হান্টার কমিশন, কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন। কোনটা ঠিক? কোন কমিশন শিক্ষায় রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রের মতো গণমাধ্যমের ব্যবহারের জন্য একটি জাতীয় কমিটি গঠনের সুপারিশ করেছিলেন? রাধাকৃষ্ণন কমিশন, হান্টার কমিশন, কোঠারি কমিশন নাকি মুদালিয়ার কমিশন? দেখে নিই সঠিক উত্তর কী। সঠিক উত্তর হলো কোঠারি কমিশন। কোঠারি কমিশন তার রিপোর্টে শিক্ষায় আধুনিক গণমাধ্যমের ব্যবহারের জন্য একটি ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল ফর এডুকেশনাল টেকনোলজি গঠনের সুপারিশ করেন। অন্য কমিশনগুলি গণমাধ্যমের উপর এত বিস্তারিত সুপারিশ করেননি। পরের প্রশ্ন, এডুটেইনমেন্ট শব্দটির সঠিক সংজ্ঞা কী? শুধুমাত্র শিক্ষামূলক টেলিভিশন প্রোগ্রাম, শিক্ষার মাধ্যমে বিনোদন, বিনোদনের সঙ্গে শিক্ষার সংমিশ্রণ, শিশুদের জন্য শিক্ষামূলক খেলা। কোনটা ঠিক? এডুটেইনমেন্ট শব্দটির সঠিক সংজ্ঞা কী? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো বিনোদনের সঙ্গে শিক্ষার সংমিশ্রণ। এডুটেইনমেন্ট শব্দটি এডুকেশন এবং এন্টারটেইনমেন্ট শব্দের মিশ্রণ। এর মূল লক্ষ্য হলো শেখার প্রক্রিয়াটিকে আনন্দদায়ক করে তোলা। পরবর্তী প্রশ্ন দেখে নিই। ভারতে প্রথম স্কুল ব্রডকাস্ট কোন শহরের রেডিও স্টেশন থেকে শুরু হয়েছিল? মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই। কোনটা ঠিক? ভারতে প্রথম স্কুল ব্রডকাস্ট কোন শহরের রেডিও স্টেশন থেকে শুরু হয়েছিল? সঠিক উত্তর হলো কলকাতা। 1938 সালে কলকাতা রেডিও স্টেশন থেকে ভারতে প্রথম স্কুল ব্রডকাস্ট শুরু হয়, যা শিক্ষাক্ষেত্রে রেডিও ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। পরবর্তী প্রশ্ন, দূরদর্শনের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য প্রচারিত কান্ট্রি ওয়াইড ক্লাসরুম প্রোগ্রামটির প্রধান লক্ষ্য কী ছিল? দূরদর্শনের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য প্রচারিত কান্ট্রি ওয়াইড ক্লাসরুম প্রোগ্রামটির প্রধান লক্ষ্য কী ছিল? গ্রামীণ শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা, শিক্ষকদের পেশাগত বিকাশ, বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের জন্য পরিপূরক শিক্ষা, কেবল প্রকৌশল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস। কোনটা ঠিক? গ্রামীণ শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা, নাকি শিক্ষকদের পেশাগত বিকাশ, নাকি বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের জন্য পরিপূরক শিক্ষা, নাকি কেবল প্রকৌশল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস? সঠিক উত্তর হলো বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের জন্য পরিপূরক শিক্ষা। ইউজিসি দ্বারা পরিচালিত এই প্রোগ্রামটির মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিপূরক হিসেবে কাজ করা, বিশেষ করে যেসব শিক্ষার্থী উন্নত মানের শিক্ষা থেকে বঞ্চিত তাদের জন্য। পরের প্রশ্ন, গণমাধ্যম কিভাবে শিক্ষার্থীদের মধ্যে নিষ্ক্রিয় শ্রোতা তৈরি করতে পারে? তথ্যকে একমুখী ও সহজে উপস্থাপন করে, তাদের প্রশ্ন করার সুযোগ দিয়ে, বিতর্ক ও আলোচনার সুযোগ দিয়ে, বাস্তবভিত্তিক প্রজেক্টের মাধ্যমে। কোনটা ঠিক? গণমাধ্যম কিভাবে শিক্ষার্থীদের মধ্যে নিষ্ক্রিয় শ্রোতা তৈরি করতে পারে?
সঠিক উত্তর তথ্যকে একমুখী ও সহজে উপস্থাপন করে। টেলিভিশন বা রেডিওর মতো মাধ্যমগুলো সাধারণত একমুখী হয়, যেখানে দর্শক বা শ্রোতা শুধু তথ্য গ্রহণ করে এবং কোনো সরাসরি প্রতিক্রিয়া জানাতে পারে না। এর ফলে তারা নিষ্ক্রিয় শ্রোতা হিসেবে আচরণ করে। পরের প্রশ্ন, 19 শতকে বাংলা রেনেসাঁর সময় কোন গণমাধ্যমটি সমাজ সংস্কারকদের আদর্শ প্রচারে সবচেয়ে বেশি সাহায্য করেছিল? 19 শতকে বাংলা রেনেসাঁর সময় কোন গণমাধ্যমটি সমাজ সংস্কারদের আদর্শ প্রচারে সবচেয়ে বেশি সাহায্য করেছিল? থিয়েটার, সিনেমা, সংবাদপত্র ও সাময়িকী, বইয়ের দোকান। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো সংবাদপত্র ও সাময়িকী, নিউজ পেপার অ্যান্ড পিরিয়ডিক্যালস। রাজা রামমোহন রায়ের সংবাদ কৌমুদী থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সোমপ্রকাশ পর্যন্ত সংবাদপত্র ও সাময়িকী ছিল 19 শতকের সমাজ সংস্কারদের প্রধান হাতিয়ার। এর মাধ্যমে তারা বাল্যবিবাহ, সতীদাহ প্রথা এবং অন্যান্য কুসংস্কারের বিরুদ্ধে জনমত গঠন করেছিলেন। পরের প্রশ্ন, শিক্ষায় আধুনিক প্রযুক্তি নির্ভর গণমাধ্যমের ব্যবহারের একটি প্রধান নেতিবাচক দিক কী? এটি শিক্ষার্থীদের কৌতূহল বাড়ায়, এটি শিক্ষার্থীদের মধ্যে বাস্তব জীবনের সাথে বিচ্ছিন্নতা তৈরি করতে পারে, এটি শেখার প্রক্রিয়াকে দ্রুত করে, এটি শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা তৈরি করে। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো এটি শিক্ষার্থীদের মধ্যে বাস্তব জীবনের সাথে বিচ্ছিন্নতা তৈরি করতে পারে। আধুনিক গণমাধ্যম, বিশেষ করে টেলিভিশন ও ইন্টারনেট, একটি কৃত্রিম জগতের প্রতি আসক্তি তৈরি করতে পারে। এর ফলে শিক্ষার্থীরা বাস্তব সামাজিক মিথস্ক্রিয়া এবং বাস্তব জীবনের সমস্যাগুলি থেকে দূরে সরে যেতে পারে। পরবর্তী প্রশ্ন, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির দূরশিক্ষার মূলে কোন দুটি গণমাধ্যম ছিল প্রধান মাধ্যম? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এর দূরশিক্ষার মূলে কোন দুটি গণমাধ্যম ছিল প্রধান গণমাধ্যম? ইন্টারনেট ও প্রিন্ট মিডিয়া, টেলিভিশন ও সিনেমা, রেডিও ও টেলিভিশন, শুধুমাত্র প্রিন্ট মিডিয়া। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো রেডিও ও টেলিভিশন। IGNOU তার কার্যক্রম শুরু থেকেই রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে অডিও ভিজুয়াল পাঠদান করত। ইন্টারনেট পরে যুক্ত হয়েছে। পরের প্রশ্ন, কোন গণমাধ্যমটি শিক্ষার্থীদের মধ্যে সামাজিকীকরণের জন্য সবচেয়ে বেশি প্রভাবশালী? বই, সংবাদপত্র, টেলিভিশন ও ইন্টারনেট, রেডিও। কোনটা ঠিক? কোন গণমাধ্যমটি শিক্ষার্থীদের মধ্যে সামাজিকীকরণের জন্য সবচেয়ে বেশি প্রভাবশালী? সঠিক উত্তর হলো টেলিভিশন ও ইন্টারনেট। টেলিভিশন ও ইন্টারনেট তাদের ভিজুয়াল এবং মাল্টিমিডিয়ার ক্ষমতার কারণে শিক্ষার্থীদের সামাজিক ধারণা, ফ্যাশন, মূল্যবোধ এবং সংস্কৃতিকে দ্রুত প্রভাবিত করতে পারে। পরের প্রশ্ন, শিক্ষায় মুদ্রণ প্রযুক্তির বিকাশের সাথে যুক্ত নন কোন ব্যক্তি? উইলিয়াম ক্যারি, উইলিয়াম ওয়ার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়। সঠিক উত্তর হলো রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় মুদ্রণ প্রযুক্তির একজন উদ্যোক্তা এবং সাংবাদিক ছিলেন, কিন্তু তিনি শ্রীরামপুর মিশন প্রেসের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। উইলিয়াম ক্যারি ও উইলিয়াম ওয়ার্ড ছিলেন শ্রীরামপুর মিশন প্রেসের প্রতিষ্ঠাতা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মুদ্রণ প্রযুক্তির ব্যবহার করে বর্ণপরিচয়ের মতো বই রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, শিক্ষার জন্য গণমাধ্যম ব্যবহারের একটি প্রধান চ্যালেঞ্জ কি? এটি শিক্ষার্থীদের কৌতূহল বৃদ্ধি করে, এর মাধ্যমে দ্রুত তথ্য পাওয়া যায়, এর মাধ্যমে একতরফা যোগাযোগ হয় যা মিথস্ক্রিয়াকে সীমিত করে, এটি খুব কম সময় নেয়। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো এর মাধ্যমে একতরফা যোগাযোগ হয় যা মিথস্ক্রিয়াকে সীমিত করে। বেশিরভাগ গণমাধ্যম যেমন টেলিভিশন বা রেডিও একতরফা যোগাযোগ মাধ্যম। এর ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বা শিক্ষার্থীদের নিজেদের মধ্যে কোনো পারস্পরিক আলোচনা বা মিথস্ক্রিয়া সম্ভব হয় না, যা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তী প্রশ্ন, ভারতে শিক্ষামূলক টেলিভিশন চ্যানেল হিসেবে প্রথম কোনটি চালু হয়েছিল? ডিডি জ্ঞান দর্শন, ডিডি ন্যাশনাল, ইটিভি, দূরদর্শন স্কুল। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো ডিডি জ্ঞান দর্শন। ডিডি জ্ঞান দর্শন 2000 সালে ভারতের প্রথম ডেডিকেটেড শিক্ষামূলক টেলিভিশন চ্যানেল হিসেবে শুরু হয়েছিল। এটি দূরশিক্ষার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষামূলক প্রোগ্রাম সম্প্রচার করত। ডিডি ন্যাশনাল একটি সাধারণ চ্যানেল, ইটিভি একটি বেসরকারি চ্যানেল, দূরদর্শন স্কুল নামে কোনো ডেডিকেটেড চ্যানেল ছিল না, বরং দূরদর্শন তার নিয়মিত সম্প্রচারে স্কুলের জন্য কিছু প্রোগ্রাম রাখত। প্রশ্নটা আরেকবার দেখে নাও, ভারতের শিক্ষামূলক টেলিভিশন চ্যানেল হিসেবে প্রথম কোনটি চালু হয়েছিল? ডিডি জ্ঞান দর্শন। পরের প্রশ্ন,
শিক্ষার ক্ষেত্রে সিনেমার একটি বিশেষ সুবিধা কি? এটি সস্তা ও সহজলভ্য, এটি জটিল বিষয়কে বাস্তব অভিজ্ঞতার মতো উপস্থাপন করতে পারে, এটি শিক্ষকদের কাজের চাপ কমায়, এটি একমুখী মাধ্যম নয়। কোনটা ঠিক? এটি জটিল বিষয়কে বাস্তব অভিজ্ঞতার মতো উপস্থাপন করতে পারে। চলচ্চিত্রের ভিজুয়াল এবং শ্রুতিগত ক্ষমতা থাকায় এটি কঠিন ও ঐতিহাসিক বিষয়, বৈজ্ঞানিক প্রক্রিয়া বা অন্য কোনো জটিল বিষয়কে এমনভাবে উপস্থাপন করতে পারে যা শিক্ষার্থীদের কাছে বাস্তব অভিজ্ঞতার মতো মনে হয়। চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন সস্তা নয়, এটি শিক্ষকদের কাজ কমাতে পারে, কিন্তু এটি একটি শিক্ষাগত সুবিধা নয়, এটিও একমুখী মাধ্যম। পরের প্রশ্ন, শিক্ষায় গণমাধ্যম ব্যবহারের নৈতিক চ্যালেঞ্জ কোনটি? সময়মতো প্রোগ্রাম সম্প্রচার করা, কন্টেন্টের গুণগত মান বজায় রাখা, শিক্ষকের দক্ষতা বৃদ্ধি করা, ভুল তথ্য বা প্রচারণার ঝুঁকি। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো ভুল তথ্য বা প্রচারণার ঝুঁকি। গণমাধ্যম, বিশেষ করে ডিজিটাল মিডিয়া, তথ্যের উৎস হিসেবে প্রায়ই যাচাই করা হয় না। এর ফলে ভুল তথ্য বা কোনো বিশেষ মতাদর্শের প্রচারণার ঝুঁকি থাকে, যা শিক্ষার ক্ষেত্রে একটি বড় নৈতিক চ্যালেঞ্জ। পরের প্রশ্ন, ব্রিটিশ ভারতে কোন গণমাধ্যমটি সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? ব্রিটিশ সরকারি সংবাদপত্র, জাতীয়তাবাদী সংবাদপত্র, সাময়িকী, রেডিও সম্প্রচার, সিনেমা। কোনটা ঠিক? সঠিক উত্তর হলো জাতীয়তাবাদী সংবাদপত্র, সাময়িকী। বন্দে মাতরম, যুগান্তর এবং সন্ধ্যার মতো জাতীয়তাবাদী সংবাদপত্র সাময়িকীগুলি সাধারণ মানুষের মধ্যে ব্রিটিশ বিরোধী চেতনা এবং দেশাত্মবোধ ছড়িয়ে দিয়েছিল। ব্রিটিশ সরকারের সংবাদপত্রগুলি ছিল তাদের নীতির প্রচারের মাধ্যম। রেডিও ও সিনেমা সে সময় এত জনপ্রিয় এবং ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি। পরের প্রশ্ন, শিক্ষায় টেলিভিশনের একটি প্রধান দুর্বলতা কি? এটি খুব ব্যয়বহুল, এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ায়, এটি একমুখী যোগাযোগ এবং শিক্ষার্থীদের নিষ্ক্রিয় করে, এটি দ্রুত তথ্য প্রদান করে। কোনটা ঠিক? শিক্ষায় টেলিভিশনের একটি প্রধান দুর্বলতা কি? শিক্ষায় টেলিভিশনের একটি প্রধান দুর্বলতা হলো এটি একমুখী যোগাযোগ এবং শিক্ষার্থীদের নিষ্ক্রিয় করে। টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা কেবল তথ্য গ্রহণ করে কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে না। এর ফলে তারা নিষ্ক্রিয় হয়ে পড়ে, যা শিক্ষার জন্য একটি বড় দুর্বলতা। পরের প্রশ্ন, ভারতীয় শিক্ষায় প্রযুক্তির ব্যবহার সম্পর্কে পরামর্শ দিতে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটি, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা এআইসিটি। এখান থেকে তোমরা কিন্তু ফুল ফর্মগুলো পেয়ে যাচ্ছ, মনে রাখবে। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং মানে এনসিইআরটি, অল অফ দ্য অ্যাবাভ বা উপরের সবগুলোই। কোনটা ঠিক? ভারতীয় শিক্ষায় প্রযুক্তির ব্যবহার সম্পর্কে পরামর্শ দিতে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হলো এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এনসিইআরটি বিশেষ করে তাদের সেন্টার ফর এডুকেশনাল টেকনোলজি বা সিইটি বিভাগের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার নিয়ে গবেষণা এবং পরামর্শ প্রদান করত। এনসিটি শিক্ষকদের শিক্ষার জন্য কাজ করে, এআইসিটি প্রযুক্তিগত শিক্ষার জন্য কাজ করে। তাই এনসিইআরটি সঠিক উত্তর, এনসিটি এবং এআইসিটি হবে না। পরের প্রশ্ন, শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা বিকাশের জন্য কোন গণমাধ্যমটি সবচেয়ে উপযোগী? সিনেমা, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া ও ইন্টারনেট, রেডিও। শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা বিকাশের জন্য কোন গণমাধ্যমটি সবচেয়ে উপযোগী? ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করবে কোন গণমাধ্যমটি? দেখে নিই সঠিক উত্তর। সঠিক উত্তর হলো প্রিন্ট মিডিয়া ও ইন্টারনেট। সংবাদপত্র, বই বা ইন্টারনেট থেকে তথ্য পড়ার সময় শিক্ষার্থীকে তথ্য যাচাই করতে হয়, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে হয় এবং নিজস্ব মতামত গঠন করতে হয়। এটি সমালোচনামূলক চিন্তাভাবনা বিকাশের জন্য অপরিহার্য। পরের প্রশ্ন, শিক্ষায় গণমাধ্যম ব্যবহারের একটি ঐতিহাসিক লক্ষ্য ছিল শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, দেশের প্রতিটি প্রান্তে একই ধরনের শিক্ষা নিশ্চিত করা, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করা। ওপরের সবগুলোই কোনটা সঠিক হবে? উত্তর দেখব, তার আগে বলে দিই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, কিছু সাজেশান থাকলে দেবে, কিছু ডিমান্ড থাকলে বলবে, কারণ তোমাদের সঙ্গে যোগাযোগ করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে কমেন্ট। তাই প্লিজ তোমরা কমেন্ট করবে, আমার ভালো লাগবে। এর সঠিক উত্তর দেখে নিই। এর সঠিক উত্তর হলো ওপরের সবগুলি। ভারতের প্রথম দিকের শিক্ষা কমিশনগুলি শিক্ষায় গণমাধ্যম ব্যবহারের মাধ্যমে তিনটি প্রধান লক্ষ্য অর্জনের চেষ্টা করেছিল: শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া, দেশের ভৌগোলিক বৈষম্য দূর করে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং সর্বোপরি দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ করা।
তাই ওপরের সবগুলোই সঠিক। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ক্লাসে।